করোনায় আরও ২৬ মৃত্যু, ১৮,২৯৪ নমুনা পরীক্ষায় নতুন রোগী ১,৫০০, শনাক্তের হার ৮.22। খালেদা জিয়ার হার্ট ও কিডনি আক্রান্ত, বিদেশি চিকিৎসকদের পরামর্শে চলছে চিকিৎসা, জানালেন মির্জা ফখরুল। সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তি না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রতিবাদ কর্মসূচি। সারা দেশে মৃদু তাপপ্রবাহ, জলীয় বাষ্প বাড়ায় গরম বেশি, জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত থাকতে পারে একই অবস্থা। শুনেছিলেন শিরোনাম। দেশে করোনা আক্রান্তদের মধ্যে ২৪ ঘন্টায় আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত ১,৫২৯ জন। শনাক্তের হার আগের দিনের চেয়ে বেশ খানিকটা বেড়ে ৮.22% হয়েছে আজ। এই মুহূর্তে ভারতীয় করোনার ধরন যাতে ছড়িয়ে না পড়ে সেদিকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। দেশে ৪৮২ ল্যাবে শুক্রবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় ১৮,২৯৪ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১,৫০৪ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৮.২%। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭,৮৬,৬৯৮ জনে। দেশে করোনায় আরও ২৬ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ ১৯ এবং নারী ৭ জন। এ নিয়ে মোট প্রাণহানি ১২,৩১০ জনের। গত কয়েকদিনের তুলনায় আবারও শনাক্ত কিছুটা বাড়ার পাশাপাশি এ পর্যন্ত দেশে ১৩ জনের শরীরে ভারতীয় করোনার ধরন শনাক্ত হওয়ায় উদ্বেগ জানিয়েছেন বিশেষজ্ঞরা। ভারতীয় বর্ডার এখনো স্ট্রংলি বন্ধ রাখতে হবে। কেউ যদি আসে, আমরা যদি জানতে পারি, সরকার যদি নাও জানে, পুলিশের কাছে আমরা খবর দেব। ওই পুলিশ তখন তাকে আইসোলেশন করা, হাসপাতালে নেওয়া, চিকিৎসা করা থেকে তাকে যদি কোয়ারেন্টাইন করার ব্যবস্থা করে দেয়, আমার মনে হয় যে আমরা এই সংক্রমণ রোধ করতে সক্ষম হব। সারা দেশে করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন ১,৫২৯ জন। এ নিয়ে মোট সুস্থ ৭,২৯,০৩৯ জন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়ে সংকট দেখা দিয়েছে বিভাগীয় শহর চট্টগ্রাম, সিলেট ও বরিশালে। এই অবস্থায় স্বাস্থ্য ঝুঁকি নিয়ে উদ্বেগে পড়েছেন প্রথম ডোজের টিকা গ্রহীতারা। তবে কবে নাগাদ টিকার পরবর্তী ডোজ দেয়া হবে তাও বলতে পারছে না স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে প্রতিদিন টিকা দেয়া হতো ২,০০০ মানুষকে, কিন্তু গেল দুদিন ধরে সেখানে টিকা পাচ্ছেন মাত্র ১০০ জন। নির্ধারিত সময়ে টিকা নিতে এসে ফিরে যাচ্ছেন অনেকে। ৩ বার আসছে পর্যন্ত, একবারও আমার এসএমএস যাইতেছে না এবং দিতে পারতেছে না। ভয়টা হয়েছে যে আমরা একটা মেরে ফেলছি, এখন দ্বিতীয়টা তো ডেট চলে গেছে, পরবর্তী কোনো অসুবিধা হবে কিনা। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, দ্বিতীয় ডোজের মজুদ ফুরিয়ে যাওয়ায় অনেক কেন্দ্রে বন্ধ রয়েছে কার্যক্রম। চট্টগ্রামে মজুদ ৯,০০০ টিকা এক সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে। এই অবস্থায় প্রায় ১,১৫,০০০ মানুষের নির্ধারিত সময়ে দ্বিতীয় ডোজ টিকা দেয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। আমরা সবাইকে আশ্বস্ত করছি, সরকারের উচ্চ পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা চলতেছে যে ভ্যাকসিন আবার আনার জন্য, এবং ভ্যাকসিন পৌঁছানো মাত্রই আমরা এই দ্বিতীয় ডোজ যারা পাচ্ছেন না তারা প্রাধিকার ভিত্তিতে আগে তারা ভ্যাকসিন পাবে। সিলেটে টিকার প্রথম ডোজ নিয়েছেন ১,১৪,০১১ জন। এর মধ্যে ১৫,০০০ মানুষ দ্বিতীয় ডোজ টিকা পাওয়ার আগেই মজুদ শেষ। আমাদের টিকার মজুদ নেই এবং আমরা এখন আপাতত টিকাদান কার্যক্রমটা আপাতত সরকারের নির্দেশনা অনুসারে স্থগিত রেখেছি। বরিশালে দ্বিতীয় ডোজ টিকা পাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন প্রায় ৭০,০০০ মানুষ। আমাদের কাছে যে ভ্যাকসিন আছে আগামী ১০ কর্মদিবসের মধ্যেই সেটি শেষ হয়ে যাবে। তার পরবর্তীতে অবশ্যই যখন ভ্যাকসিন পাওয়া সাপেক্ষে আবার আমাদের এই কার্যক্রম চালু থাকবে। সেরাম ইনস্টিটিউট থেকে সময়মতো টিকা সরবরাহ না করায় দ্বিতীয় ডোজ টিকা নিয়ে সংকট তৈরি হয়েছে। এ অবস্থায় ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখে দ্রুত টিকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। স্কুল খোলার সব প্রস্তুতি নিয়ে রাখছে শিক্ষা মন্ত্রণালয়। সংক্রমণ কমলে প্রথমে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য স্কুল খোলা যায় কিনা তা নিয়ে ভাবছে সরকার। শিক্ষকদের টিকা দেওয়ার কাজ প্রায় শেষ বলেও দাবি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
করোনার কারণে গত 17 মার্চ থেকে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। 23 মে থেকে স্কুল খোলার সিদ্ধান্ত থাকলেও তা সম্ভব হয়নি। এখন ছুটি বাড়ানো হয়েছে 29 মে পর্যন্ত। করোনা সংক্রমণের হার কমলে স্কুল খোলার সিদ্ধান্ত নিতে পারে, তবে সেক্ষেত্রে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। সে অনুযায়ী প্রস্তুতিও নেওয়া হচ্ছে। এরই মধ্যে সংক্ষিপ্ত সিলেবাস করা হয়েছে। সামাজিক দূরত্ব মেনে কিভাবে শ্রেণী কার্যক্রম পরিচালিত হবে সে বিষয়ে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। আমরাও মনে করছি যে আমাদের শিক্ষার্থীদের স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাওয়া উচিত। সেজন্য আমাদের যে গাইডলাইনটি আছে সেই গাইডলাইনটি অনুসরণ করেই সরকারের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত নিয়ে কিন্তু আমরা আসলে এটি অর্থাৎ রিওপেনিংয়ের কথা আমরা যেটা বলছি শিক্ষা প্রতিষ্ঠান সেটি আমরা করব। বেশিরভাগ শিক্ষককেই করোনার টিকা দেয়া হয়েছে বলে দাবি করছে মন্ত্রণালয়। শিক্ষার্থীদেরও টিকা দেওয়ার চেষ্টা চলছে। ইতিমধ্যে কিন্তু শিক্ষকদের ভ্যাকসিনেশনের কাজটি অনেক ক্ষেত্রে মানে আমাদের তো অনেক ক্যাটাগরি শিক্ষক আছে, সেটা কিন্তু শেষ হয়েছে। আমাদের বিশেষ করে যারা সরকারি আছেন অথবা এমপিভুক্ত শিক্ষক আছেন বা বিভিন্ন পর্যায়ে যারা আছেন তাদের কিন্তু ভ্যাকসিনেশনের কাজটি করা হয়েছে। গবেষকরা বলছেন, নিরাপদ দূরত্ব সহ স্বাস্থ্যবিধি মানতে পারলে করোনা সংক্রমণ কমবে। সেক্ষেত্রে খুলে দেয়া যেতে পারে স্কুল। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এবং অন্য কোনো উপায়ে সামাজিক দূরত্ব বজায় রেখে যদি খোলা যেত তাহলে কিন্তু ভালো হতো। এবার মানে আপনার টেস্ট বেসিসে করে দেখতে পারেন যে কি হচ্ছে। স্কুলগুলোকে স্বাস্থ্যবিধি মেনে খোলার প্রস্তুতি নিতে এরই মধ্যে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরবর্তী জটিলতায় খালেদা জিয়ার হার্ট ও কিডনি কিছুটা আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই অবস্থায় আমেরিকা ও ইংল্যান্ডের চিকিৎসকদের সাথে পরামর্শ করে চলছে তার চিকিৎসা। এদিকে হাসপাতালে থাকলেও খালেদা জিয়া এখন বাসায় তৈরি খাবার খেতে পারছেন বলে জানাচ্ছে পরিবারের সদস্যরা। প্রায় 1 মাস যাবৎ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন থাকলেও এখন অক্সিজেন লাগছে না, শ্বাসকষ্টও নেই। তবে করোনা পরবর্তী জটিলতায় হার্ট ও কিডনি সামান্য আক্রান্ত হয়েছে বলে জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অক্সিজেন স্যাচুরেশন এখন বেশ ভালো, তার যে আপনার টেম্পারেচার সেটা এখন নেই এবং তার শ্বাসকষ্ট এখন নেই। কিন্তু যেটা একটু উদ্বিগ্ন হওয়ার বিষয় সেটা হচ্ছে যে তার পোস্ট কোভিড যে কমপ্লিকেশন, সেই কমপ্লিকেশনে তার হার্ট এবং কিডনি একটু আপনার এফেক্টেড। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি মহাসচিব আশা প্রকাশ করেন দ্রুতই সুস্থ হয়ে উঠবেন খালেদা জিয়া। প্রতিদিন তারা মেডিকেল বোর্ড করছেন, প্রতিদিন তার চিকিৎসার আপনার মনিটর করে তারা নতুন করে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন এবং একই সঙ্গে তারা আমেরিকা এবং ইংল্যান্ড এই দুটো দেশের চিকিৎসকদের সঙ্গে তারা যোগাযোগ রাখছেন। আমরা অত্যন্ত আশাবাদী, সবসময় দোয়া করেছি, তো সারা দেশের মধ্যে দোয়া করেছে ম্যাডাম সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসবেন। এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে এখনো উদ্বিগ্ন তার পরিবার। এখনো তেমন ভালো না, নর্মাল খাবারই খাচ্ছে, ভাতটা খাচ্ছে, যতটুকুন পারে অতটুকুনি খাচ্ছে। 11 এপ্রিল করোনা আক্রান্ত হওয়ার পর 14 দিনেও করোনা নেগেটিভ না হওয়ায় 27 এপ্রিল খালেদা জিয়াকে ভর্তি করা হয় হাসপাতালে। অবস্থার অবনতি হলে 3 মে নেওয়া হয় সিসিইউতে। নেগেটিভ হলেও এখনও সিসিইউতেই চিকিৎসা চলছে খালেদা জিয়ার। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুশাসনের স্বার্থে অপরাধী যেই হোক না কেন আইনের আওতায় আনা হচ্ছে। দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে সরকার নিজ দলের কাউকে ছাড় দিচ্ছে না বলে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে কথা জানান তিনি। দুর্নীতি অপকর্মের ব্যাপারে সরকার নিজের দলের লোককেও কখনো ছাড় দেয়নি এবং যে মহল থেকে দুর্নীতি হোক না কেন, যে কেউ দুর্নীতি অনিয়মের সাথে জড়িত থাকুক, সেটাও আইনের আওতায় অবশ্যই নিয়ে আসতে হবে। সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তি দেয়া না হলে সাংবাদিকদের সব সংগঠন সমন্বিতভাবে কঠোর কর্মসূচি ঘোষণা দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে সাংবাদিক নেতারা। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক প্রতিবাদ কর্মসূচিতে এই হুঁশিয়ারি দেন তারা।
বর্তমান তদন্ত কমিটি বাতিল করে নিরপেক্ষ তদন্ত কমিটি দিয়ে ঘটনার তদন্ত করার দাবি জানানো হয় কর্মসূচিতে। দেশের শীর্ষস্থানীয় পত্রিকাগুলোয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞাপন ছাপানোর করার সমালোচনা করে বিভিন্ন সংগঠনের নেতারা বলেন, সাংবাদিক রোজিনা ইসলামের সাথে যা ঘটেছে তা পুরোটা সাজানো। তার হেনস্থার সাথে জড়িত ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে হবে। সরকারকে আমলা নির্ভর না হয়ে জনবান্ধব হওয়ার আহ্বান জানান সাংবাদিক নেতারা। কর্মসূচিতে তারা 1923 সালের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট বাতিলে আত্মহত্যা। এছাড়া নারায়ণগঞ্জে আরেক নারীকে যৌতুকের জন্য হত্যার অভিযোগ তার পরিবারে। ঢাকা মেডিকেল কলেজের মর্গের সামনে বসে আছেন দুই বাবা। 2 বছর হয়নি মেয়েদের বিয়ে দিয়েছিলেন, আশা ছিল সুখে শান্তিতে সংসার করবে, অথচ সেই মেয়েদেরই মরদেহের অপেক্ষায় বসে থাকতে হচ্ছে মর্গে। রাজধানীর মেরাদিয়ার মধ্যপাড়ায় শুক্রবার রাতে বৃষ্টি নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। আত্মীয়রা বলছে, যৌতুকের জন্য প্রায়ই নির্যাতন করা হতো বৃষ্টিকে। গত পরশুদিন আমাকে ফোন দেয়, ফোন দিয়ে আমাকে বলে যে মামা আমার 1 লাখ টাকা চাচ্ছে, 1 লাখ টাকা না দিলে আমার এরকম অশান্তি করতেছে। যদি টাকাটা দিতে পারতাম তাহলে হয়তো বা আমার ভাগ্নি বেঁচে থাকতো। আর আমার আর্থিক অবস্থা অতটা সচ্ছল না যে ওদের দাবি দেওয়া চাইলেই পূরণ করতে পারি। এ ঘটনায় বৃষ্টির স্বামী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ। তবে বন্যার মৃত্যুর ঘটনায় কাউকে আটক করা হয়নি। শ্বশুরবাড়ির লোক এটাকে আত্মহত্যা দাবি করলেও বন্যার পরিবার বলছে ভিন্ন কথা। ফ্যানের সাথে যদি লটকায়, সে নিজের ইচ্ছায় ফাঁস দেয়, তাহলে নিশ্চয়ই ফ্যানের পাখাটা একটু নিচ দিকে হাইলা যাবো। কোনো হালা না, দাঁড়ানো অবস্থায় হাসি মুখে কোনো আকার ইঙ্গিতে বোঝা যায় না যে ও আত্মহত্যা করছে। আপনার মেয়া আপনি সই দেন, আপনার মেয়া এই পাগলামি করে। আমাকে আমার মেয়ে, আমি গরিব হইতে পারি, বিয়ে অনার্স পড়াইছি, আমার মেয়ে পাগল হইলে কি ছাত্র পড়াইতে পারতো আর ই করতে পারতো। তারপরে সই দিয়েছি আমি, সই দেওয়ার পরে যে অবস্থা। পুলিশ অবশ্য বলছে ময়না তদন্তের পর বোঝা যাবে মৃত্যুর কারণ। তবে পরিবারের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে বলেও জানিয়েছে পুলিশ। ভিকটিমের বাবার সাথে সেভারাল টাইম কথা বলে তাদের সংবাদের ভিত্তিতে অপমৃত্যু মামলা নিয়ে লাশ পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। তারপরে যদি তাদের কোনো অভিযোগ থাকে সেটা তাদের ব্যাপার আছে, আপনি আত্মহত্যা প্ররোচনা মামলা দিলে মানে মামলা নেব, অসুবিধা নেই। ঢাকা মেডিকেলের মর্গে হাফসা নামে আরও এক নারীর মরদেহ বুঝে নিতে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে আসে পরিবার। তাদের দাবি, 1 সপ্তাহ আগে যৌতুকের দাবিতে মেয়েকে হত্যা করেছে শ্বশুরবাড়ির লোকেরা। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ 38 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে। আবহাওয়াবিদরা বলছেন, বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় গরম অনুভূত হচ্ছে বেশি। এই অবস্থা আগামী রাজধানীর বাজারে কমতে শুরু করেছে চালের দাম। ঈদের পর মোটা চালের দাম কমেছে কেজিতে 5 টাকা। চাহিদা কমায় স্বস্তি ফিরেছে মুরগির বাজারেও। তবে সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে ভোজ্য তেলের দাম, বাড়তি পেঁয়াজের দামও। সাপ্তাহিক ছুটির দিনও ঈদের আমেজ রয়ে গেছে রাজধানীর কাঁচা বাজারে। শুক্রবারও ক্রেতা সমাগম ছিল কিছুটা কম। তবে বাজারে ক্রেতাদের জন্য স্বস্তির খবর ছিল চালের দাম পড়তির দিকে। অনেকদিন ধরেই ভোক্তাদের চাল কিনতে গুনতে হচ্ছিল বাড়তি টাকা, কিন্তু বর্তমানে চলতি বড় মৌসুমের চাল বাজারে আসতে শুরু করায় কমছে দাম। ঈদের আগে মোটা স্বর্ণজাতের চাল 48 থেকে 50 টাকা কেজি বিক্রি হলেও এখন তা 42 থেকে 44 টাকায় মিলছে। কেজিতে 4 টাকার বেশি কমে মিনিকেট নামের চাল বিক্রি হচ্ছে 56 থেকে 58 টাকায়। কমেছে 28 জাতের চালের দামও। এদিকে ঈদের পর চাহিদা কমায় কমেছে সব ধরনের মুরগির দাম। কেজিতে 30 টাকা কমে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 250 টাকায়, আর ব্রয়লার মুরগি কেনা যাচ্ছে 140 থেকে 150 টাকা কেজি দরে। দেশিটার দামটা কমে, দেশিটা আবার আসবে। এখন বরবত সিজন না, পুরা মালটা আমদানি হয়নি। যদি পুরা মাল আমদানি হয়, বাজার আরো কমবে। তবে সরবরাহ ভালো হলেও বাড়তি ভোজ্য তেলের দাম। পাইকারিতে বেড়েছে সয়াবিন ও পাম তেলের দাম। লাগামহীন দামের জন্য আন্তর্জাতিক বাজারের মূল্যকে দুষছেন পাইকাররা। লাগাতার আজকে কয়েক মাস যাবৎ আপনার ধাপে ধাপে ভোজ্য তেলের দাম বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাওয়ার কারণে তাদের আমদানিত খরচ বেশি এবং ডলারের ইস্যুতে আপনার ভ্যাটটা আপনার বেড়ে যাচ্ছে, ট্যাক্স বেড়ে যাচ্ছে। বাজারে সরবরাহ ভালো সবজির। বেগুন, করলা, টমেটো সহ বেশিরভাগ সবজি 40 টাকার মধ্যে কেনা যাচ্ছে। তবে কেজিতে 5 টাকা বেড়ে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 45 টাকায়।
শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারীর মধ্যে রেকর্ড পরিমাণ বাণিজ্য ঘাটতির পথে দেশ। বাংলাদেশ ব্যাংকের হিসাবে অর্থবছরের 9 মাসে ঘাটতি প্রায় $1,500 কোটি। আমদানি ব্যয় বাড়লেও রপ্তানি আয় না বাড়ায় কমছে না বাণিজ্য ঘাটতি, তবে প্রবাসী আয় বাড়ায় দেখা যাচ্ছে কিছুটা স্বস্তি। চলতি অর্থবছরের 9 মাসে আমদানি হয়েছে $4,276 কোটি পণ্য। বাংলাদেশ ব্যাংকের হিসাবে যা গেল অর্থ বছরের একই সময়ের তুলনায় 6 ভাগ বেশি। অন্যদিকে একই সময়ে রপ্তানি আয়ের পরিমাণ $2,872 কোটি। এতে প্রবৃদ্ধি মাত্র 0.06%। আমদানি ও রপ্তানির প্রবৃদ্ধির এই ফারাকে বাণিজ্য ঘাটতির পরিমাণ $1,400 কোটি। বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগ চাহিদা বাড়ায় বেড়েছে আমদানি ব্যয়। আমদানি চাহিদা বৃদ্ধি, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা আমদানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়া, একই সাথে অর্থনৈতিক কর্মকাণ্ড সীমিত আকারে ফিরে আসার কারণে পেট্রোলিয়াম পণ্যের চাহিদা বৃদ্ধি এবং বৈদেশিক বাজারে পেট্রোলিয়ামের মূল্য বৃদ্ধি, এটিও আসলে আমদানি ব্যয় বাড়াচ্ছে। তবে আশা জাগিয়েছে প্রবাসী আয়। কেন্দ্রীয় ব্যাংকের হিসেবে 9 মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন $1,860 কোটি, যা গেল অর্থ বছরের একই সময়ের চেয়ে 35% বেশি। প্রবাসীদের পাঠানো অর্থের কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক লেনদেন ভারসাম্যে কিছুটা শক্ত অবস্থানে দেশের অর্থনীতি। আসার কথা হলো যে রপ্তানি ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত রয়েছে আগামী মাসগুলোতে, যেটি হয়তো রপ্তানির জন্য রেমিটেন্স যেটি আসবে সেটি বাড়াবে। একই সাথে রেমিটেন্সের প্রবাহ যে কোনো কারণেই হোক বাড়ছে বাংলাদেশে, সেটি কোন মাত্রায় থাকবে এখনো পরিষ্কার নয়। এদিকে বাংলাদেশ ব্যাংকের সবশেষ হিসেবে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় $45 বিলিয়ন, আর সার্বিকভাবে উদ্বৃত্ত প্রায় $700 কোটি। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থানের দক্ষতা ও জীবিকা উন্নয়নে $60 কোটি ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। এ সংক্রান্ত 2টি প্রকল্পে শুক্রবার ঋণ অনুমোদন করেছে সংস্থাটি। এর মাধ্যমে অর্থনৈতিক রূপান্তর ASSET প্রকল্পের জন্য বরাদ্দ থাকবে $30 কোটি। এ প্রকল্প প্রায় 1 লাখের বেশি যুবক এবং শ্রমিকের ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধিতে কাজ করবে। প্রকল্পটি বিশেষত যুব মহিলা এবং সুবিধাবঞ্চিত গ্রুপগুলোকে সহায়তা করবে, যাতে করে তারা দক্ষ হয়ে ওঠে এবং শ্রমবাজারে যুক্ত হতে পারেন। এছাড়া বাসস্থান, জীবিকা এবং উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পে $30 কোটি ঋণ সহায়তা দেবে। এ প্রকল্প দেশের 20টি জেলার 3200 গ্রাম জুড়ে জীবন জীবিকা উন্নয়নে সহায়তা করবে। গত বছরের করোনার ক্ষতি কাটিয়ে এবারের মৌসুমের শুরুতেই জমে উঠেছে রাজশাহী, সাতক্ষীরা আর নওগাঁর আমের বাজার। জেলার হাট বাজারে শুরু হয়েছে রকমারি আমের সরবরাহ। এরই মধ্যে পাইকাররাও আসতে শুরু করেছে বাজারে। গত বছরের তুলনায় আমের ফলন ও দাম ভালো পাওয়ায় খুশি ব্যবসায়ীরা। রাজশাহীর হাট বাজারে এখন রকমারি আমের সরবরাহ। মৌসুমের শুরুতেই জমজমাট বেচাকেনা। গেল 15ই মে গাছ থেকে আম নামানোর পর থেকে প্রতিদিন বাজারে আসতে শুরু করেছে কাঁচা পাকা আম। গত বছর এসব আম মন প্রতি 2000 টাকা দরে বিক্রি হলেও এবার বিক্রি হচ্ছে 2600 টাকা দরে। ফলে মৌসুমের শুরুতেই আশানুরূপ দাম পেয়ে খুশি ব্যবসায়ীরা। বাজারে বিক্রি করছি যেটা ভালো কোয়ালিটির, এটা 24 থেকে 2600 টাকা। আর যেটা একটু কমা দামে কিনি, যেটা 1600 টাকা, সেটা বেশি 2000 টাকা, 1800 টাকা। দাম একটু বেশি, কিন্তু খেতে তো হবে, বাচ্চা কাচ্চা আছে। এদিকে গত বছর করোনার কারণে সাতক্ষীরার আম বিদেশে রপ্তানি না হলেও এবার মৌসুমের শুরুতেই গোবিন্দভোগের পর লন্ডনে যাচ্ছে হিমসাগর আম। আমের বাজার আরো বাড়াতে পারলে এই অঞ্চলের অর্থনীতি পাল্টে যাবে বলে আশা জেলা প্রশাসকের। আমফানের যে ক্ষতিটা হয়ে গেছে, এই ক্ষতি যে গাছ ডাল ভেঙে গেছে, এবার তারপরে যেগুলো আছে সেই গাছগুলো ভেঙে গেছে, সেই গাছগুলো কচের থেকে এবার কিছু আম পাইছে এবং তারপরেও কৃষকেরা এবার লাভবান। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে যেমন ইতিমধ্যে ইউরোপ, আমেরিকা সব বিভিন্ন দেশে এটি রপ্তানি হচ্ছে। আমি বিশ্বাস করি যারাই বিশ্বের নানা প্রান্তে আম পছন্দ করেন, সে সকল দেশে বিপণনের অনেক সুযোগ তৈরি হবে। এদিকে সব শঙ্কা কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে নওগাঁর আমের বাজার। গুটি আম মন প্রতি 800 থেকে 1000 টাকা দরে কিনে নিচ্ছেন বিভিন্ন আচার কোম্পানি। আম চাষিরা বলছেন বাজার ঠিক থাকলে এবার আম বিক্রি করে তারা আর্থিকভাবে লাভবান হবেন। আমরা ইদানিং ভালো অর্ডার পাচ্ছি, কারণ গতবার আমরা যাদের কাছে আম দিয়েছিলাম তারা আগে থেকে আমাদের কাছে অর্ডারটা শুরু করেছে।
মাঠ পর্যায়ে দাম নিয়ে অভিযোগ থাকলেও বাম্পার ফলনে গতবারের ক্ষতি পুষিয়ে নেয়ার আশা করছেন বাগান মালিকরা। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতির মধ্য দিয়ে গাজায় 11 দিনে যুদ্ধের অবসান হয়েছে। একে নিজেদের বিজয় হিসেবে দাবি করেছে হামাস। এর পরপরই গাজার সড়কে উল্লাস প্রকাশ করেছে ফিলিস্তিনিরা। যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বিশ্ব নেতারা। 11 দিনের হামলায় 65 শিশুসহ 232 ফিলিস্তিনি নিহত হয়েছে। অন্যদিকে 2 শিশুসহ 12 ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে। জেরুজালেম থেকে ফিলিস্তিনিদের উৎখাতের জেরে এপ্রিলের মাঝামাঝি থেকে গাজায় শুরু হয় নতুন করে উত্তেজনা। 10 মে আল আকসা মসজিদে ইসরায়েলি পুলিশের অভিযানের জবাবে হামাস রকেট হামলা চালালে গাজায় ব্যাপক বিমান হামলা শুরু হয়। বিশাল এলাকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। বাস্তুচ্যুত হয়ে পড়েছে 1,20,000 মানুষ। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েল। অবশেষে বৃহস্পতিবার মিশরের মধ্যস্থতায় অস্ত্রবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও হামাস। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বিশ্ব নেতারা। গাজায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনে সহযোগিতার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। I welcome the ceasefire between Gaza and Israel. ভবিষ্যৎ ফিলিস্তিন রাজ্যের গুরুত্বপূর্ণ অংশ গাজা। কাজেই গাজা পুনর্গঠনে বিভাজন ভুলে সকলকে এক হয়ে কাজ করতে হবে। সেই সাথে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইসরায়েল ফিলিস্তিনের বিরোধ নিরসনে কার্যকর পথও খুঁজে বের করতে হবে আমাদের। To help restore calm to Gaza and Israel. We've held intensive high-level discussions, hour by hour, literally. অস্ত্রবিরতি কার্যকরে মিশর যে ভূমিকা পালন করেছে তা সত্যিই প্রশংসনীয়। এর মধ্য দিয়ে সংকট সমাধানের পথ উন্মোচিত হলো। গাজার ভেঙে পড়া অবকাঠামো পুনর্গঠনে জাতিসংঘের সঙ্গে এক হয়ে কাজ করবে যুক্তরাষ্ট্র। হামাসের প্রতি সমর্থন না থাকলেও ফিলিস্তিনের পাশে আছি আমরা। যুদ্ধবিরতিকে নিজেদের বিজয় ও নেতানিয়াহুর পরাজয় হিসেবে দাবি করেছে হামাস। তবে এই যুদ্ধবিরতি টিকবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন হামাসের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কাউন্সিলের কর্মকর্তা বাসিম নাইম। যুদ্ধবিরতির ঘোষণার পরপরই গাজার সড়কে জড়ো হয়ে উল্লাস করে ফিলিস্তিনিরা। এর আগে বৃহস্পতিবারও গাজায় 100 দফা বিমান হামলা চালায় ইসরায়েল। পাল্টা ইসরায়েলে রকেট হামলা করে হামাসও। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শ্রীলঙ্কাকে ওয়ানডে সিরিজে হারিয়ে সুপার লিগ টেবিলের শীর্ষে ওঠার লক্ষ্য বাংলাদেশের। অনলাইনে প্রি সিরিজ প্রেস কনফারেন্সে অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, সাকিব মুস্তাফিজ ফিরে পাওয়া এবং দলের অনেকেই রঙিন পোশাকে ফর্মে থাকায় তিনি দারুণ আশাবাদী। পরে কি হবে কেউ জানে না, কিন্তু নবীনদের নিয়ে সাজানো শ্রীলঙ্কাকে ওয়ানডে সিরিজে হারালেই সুপার লিগের শীর্ষে ওঠার হাতছানি। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া আর পাকিস্তানের পয়েন্ট 40 করে। 30 পয়েন্টে থাকা বাংলাদেশ 2টি ওয়ানডে জিতলেই 50 নিয়ে উঠবে সবার উপরে। এর সঙ্গেই যে জড়িয়ে 2023 বিশ্বকাপে কোয়ালিফাই করার শর্ত, সেই বিবেচনায় আসছে সিরিজ বড্ড গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। সাকিব লাস্ট সিরিজে ছিল না, মুস্তাফিজ হ্যাজ কাম ব্যাক, সো এই দিক থেকে অবশ্যই আমাদের একটা প্লাস পয়েন্ট। তাসকিন হ্যাজ বিন বোলিং এক্সেপশনালি ওয়েল। মিরাজ ইজ র্যাঙ্কড নাম্বার 5 in the world in ODI, so আমি অবশ্যই আশা করছি যে we will put up a very good show. এমন গুরুত্বপূর্ণ সিরিজে সাকিব ফিরে পাচ্ছেন হারানো 3 নম্বর পজিশন। জানা কথাটাই এবার অধিনায়কের কণ্ঠে এলো ঘোষণা হয়ে। আর অনেক সমালোচনা হলেও উইকেটের পেছনে মুশফিকই আস্থা। He will definitely keep in the first ODI, and not only in first ODI, all the 3 ODIs if he's fit. And I'm sure he'll do well. হয়তোবা ক্যাচের ড্রপের কথা আপনারা বলছেন, but he has done some wonderful jobs as well over the years. সাকিব ওয়ার্ল্ড কাপে যা করেছে, which was exceptional. আর ওই ধরনের আমি তো চাবো প্রতি ম্যাচে ওরকম হোক, আর I'm sure ও চাবে, বাট এটাও আপনাদের বুঝতে হবে যে ওই লেভেলের পারফরমেন্স সব সময় করা কিন্তু সম্ভব না। হোম সিরিজে উইকেট নিয়ে বিভ্রান্তিতে পড়ে বাংলাদেশ। এবার যেন সেটা না হয়, সেজন্য টিম ম্যানেজমেন্টের কাছ থেকে স্পষ্টভাবে চাহিদা জানানো হয়েছে বললেন তামিম। আমরা আমাদের টিম ম্যানেজমেন্ট থেকে একটা ক্লিয়ার মেসেজ দিয়ে দিয়েছি যে উইকেটের দায়িত্ব আছেন তাদেরকে। ভেরি ক্লিয়ারলি আমরা মেসেজ দিয়ে দিয়েছি যে আমরা কোন ধরনের উইকেট চাই। আই হোপ আমরা ওই ধরনের উইকেটই পাবো। শক্তি সামর্থ্যে লঙ্কানরা কোনোভাবেই এগিয়ে নয়। এমন সুযোগ হেলায় হারালে 2023 বিশ্বকাপে সরাসরি খেলাটাই হয়তো শঙ্কায় পড়বে ভবিষ্যতে।
ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রস্তুতি ম্যাচের ধকল কাটাতে ঐচ্ছিক অনুশীলন রেখেছিলেন কোচ রাসেল ডোমিঙ্গো। বাকিরা ছুটি কাটালেও সিরিয়াস ছিলেন সাকিব। ব্যাট হাতে রানে ফিরতে নেটে সময় কাটিয়েছেন দীর্ঘক্ষণ। হেড কোচ ডোমিঙ্গো তাকে নিয়ে কাজ করেছেন পুরোটা সময়। এদিকে কম্বিনেশন ঠিক করা আর কন্ডিশনের সাথে মানিয়ে নিতে বিকেএসপিতে আজ প্রস্তুতি ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা। ঘন্টার পর ঘন্টা সময় কাটান মুশফিকুর রহিম, বিষয়টা সবারই জানা। কিন্তু হঠাৎই সিরিয়াস সাকিব আল হাসান। দীর্ঘক্ষণ ব্যাট করেছেন নেটে, কারণটা হয়তো সবারই জানা। নিষেধাজ্ঞা থেকে ফিরে আইপিএল কিংবা জাতীয় দল, কোথাও ব্যাট হাতে রান পাচ্ছেন না। শ্রীলঙ্কার বিপক্ষে সেই চ্যালেঞ্জটাই হয়তো নিতে চান টাইগার অলরাউন্ডার। ঘরোয়া আসর বঙ্গবন্ধু টি-20তে ব্যর্থ হলেও ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিলেন উইন্ডিজের বিপক্ষে। 3 ওয়ানডেতে করেছিলেন 19, 43 ও 51, টেস্টের এক ইনিংসে 68। তবে আইপিএলে আবারও ব্যর্থ হয়েছেন। ঘরের মাঠে সেরা সাকিবকে পেতে কোচিং স্টাফেরও যেন ঘুম নেই। প্রস্তুতি ম্যাচের পর ঐচ্ছিক অনুশীলনে এসেছিলেন শুধু সাকিব, মুশফিক ও তাইজুল। ডোমিঙ্গো পুরোটা সময় কাজ করেছেন সাকিবকে নিয়ে। সাকিব নিজেও জানেন ব্যাটিংয়ে ছন্দে ফেরাটা কতটা জরুরি। টানা 1 ঘন্টা 10 মিনিট নেটে ঝালিয়ে নিয়েছেন। কোচের কথা মতো গ্রাউন্ড ও পুল শটে পারফেকশন আনার চেষ্টা করেছেন টাইগার অলরাউন্ডার। মিরপুরের স্লো উইকেটে মুশফিক সাকিবের উপর থাকবে গুরু দায়িত্ব। বিশ্বকাপের পর আবারও 3 নম্বরে নতুন করে মানিয়ে নিতে হবে সাকিবকে। অন্যদিকে নিউজিল্যান্ডে পরিস্থিতি বুঝে ব্যাট না করার সমালোচনা থেকে বের হতে হবে মুশফিককে। চূড়ান্ত স্কোয়াড দেওয়ার পর মাত্র 2 দিন হাতে ছিল দল হয়ে অনুশীলনের। বেশিরভাগ ক্রিকেটার বিশ্রামে কাটানোয় কম্বিনেশন ঠিক করতে ম্যাচের আগের দিনই ভরসা তামিমের। বাংলাদেশ দল ছুটির মুডে দিন পার করলেও লঙ্কানরা প্রস্তুতি ম্যাচে কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া ও টিম কম্বিনেশন ঠিক করার কাজ সেরে রেখেছে। বিকেএসপিতে ব্যাটিং বোলিং দেখে নিয়েছেন মিকি আর্থার। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদ সন্ধ্যা শেষ করার আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। করোনায় আরও 26 মৃত্যু, 18,294 নমুনা পরীক্ষায় নতুন রোগী 1,500, শনাক্তের হার 8.22। খালেদা জিয়ার হার্ট ও কিডনি আক্রান্ত, বিদেশি চিকিৎসকদের পরামর্শে চলছে চিকিৎসা, জানালেন মির্জা ফখরুল। সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তি না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রতিবাদ কর্মসূচি। সারা দেশে মৃদু তাপপ্রবাহ, জলীয় বাষ্প বাড়ায় গরম বেশি, জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত থাকতে পারে একই অবস্থা। সংবাদ সন্ধ্যা এই ছিল আজকের মতো। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটার।